প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি প্রপার্টি বিষয়ে, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। প্রপার্টিতে কোনো যদি পরিবর্তন আসে, কোনো সেই ন্যাশনালি যদি কোনো পরিবর্তন আসে, কোনো ধরেন এক্সটেনশন এলিভেশন অথবা পলিসিতে যদি কোনো পরিবর্তন আসে, আমরা চেষ্টা করে থাকি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানাতে। আমরা চেষ্টা করে থাকি যে প্রপার্টি বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি সমস্যায় পড়েন প্রপার্টি বিষয়ে, আমরা চেষ্টা করে থাকি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ। আমরা অনুষ্ঠান শুরু করছি এবং এই অনুষ্ঠানে বরাবরের মতন আমাদের যেই অনুষ্ঠানে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এবং তথ্য দিয়ে থাকেন এই কমিউনিটি একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেকুল, উনি আমাদের মাঝে আছেন। ওনাকে আমি স্বাগত জানাই। যে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে দিনকাল? বিজি, কারণ summer almost summer here. So when we have summer, construction industry is booming, everybody knows. So alhamdulillah, it's good. ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে প্রপার্টিতে কিভাবে ভ্যালু অ্যাড করা যায় এবং কি এই ভ্যালু অ্যাড করার সময় কি কোন কোন বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং ভ্যালু অ্যাড করার একটা মাত্রা থাকবে, সেগুলো কোন কোন, এবং শুধু এক্সটেনশন এলিভেশন নয়, এবং ভ্যালু অ্যাডের মধ্যে কী কী বিষয় থাকতে পারে সেই বিষয়টা আমরা প্রথমে আলোচনা করব। পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অকশন এন্ড প্রপার্টিগুলোর বিবেচনা করা যায় কিনা। এছাড়া ওভারসিজ প্রপার্টি আছে এবং এই মার্কেটে স্কিল শর্টেজ কী আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সরাসরি অনুষ্ঠানে চলে যাই এবং অবশ্যই আমরা যেটা বলেছি যে অনুষ্ঠানের মাঝে প্রপার্টি বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের সেই সেটের নিচে যে নম্বর আছে, পর্দার নিচে যে নম্বর আছে, আপনারা আমাদের কল করতে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। অনুষ্ঠানে চলে যাই সেইটাই যে আমরা প্রপার্টিতে অনেকে চেষ্টা করে যে প্রপার্টি দিয়ে একটা কোনো একটা মানি মেক করার জন্য অথবা ভ্যালু বাড়ানোর জন্য, যে প্রপার্টিতে ভ্যালু অ্যাড করা বা ভ্যালু বাড়ানো জিনিসটা কী এবং কীভাবে করা যায়, এটা একটু সংক্ষেপে আমাদের যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যে সমস্ত ভাই বোন পুরো ইউরোপ জুড়ে বা ইউকের বিভিন্ন শহরে যারা আছেন, তারা কিন্তু একটা কমন প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে আয়ন পরিবারের পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবচেয়ে বহুল আলোচিত এবং আস্ক করা কোশ্চেনটা হচ্ছে যে হাউ ক্যান উই অ্যাড ভ্যালু টু আওয়ার প্রপার্টি। তা আমরা কিভাবে আমার বাড়ি বা আমার প্রজেক্টের দাম বাড়াবো। তো বেসিক কিছু প্রিন্সিপাল আছে যেগুলো আমাদের দর্শক যারা আছেন তারা যদি আপনার মেনে চলেন বেসিক প্রিন্সিপালগুলো, তখন কিন্তু ওনারা আপনার বাড়ির যে দাম বাড়ানো এটা কিন্তু করা সম্ভব হবে। তো এখন বাড়ির দাম কারা বাড়াবে? আইদার যারা সেল করতে যাবে। তো আমরা কিন্তু এখানে দুইটা পক্ষ নিয়ে আমরা কিন্তু কাজ করি। যারা বাড়ি ক্রয় করবে তাদের জন্য একটা পরামর্শ থাকে, এবং আজকের যে পরামর্শটা এটা হচ্ছে যে যারা বাড়ি বিক্রয় করবে বা যারা রিফাইন্যান্স করবে, কেউ যদি বাড়ি থেকে আবার এক্সট্রা টাকা বড় করে, আমরা যেটাকে ট্রেডিশনাল ওয়েতে মর্গেজ বলি, যদিও তাদেরকে একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের শরণাপন্ন হতে হবে। এখন আসুন কি কি টেকনিকে বাড়ির আসলে দাম বাড়ানো সম্ভব বা হাইয়েস্ট ভ্যালু পাওয়া সম্ভব ইউকেতে। তার মেইন যেই আপনার ক্রাইটেরিয়াগুলো আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে আপনি যদি প্রথম হচ্ছে আপনি যদি কোনো বেডরুম অ্যাড করতে পারেন, বাট অবশ্যই পলিসি মানতে হবে এবং ন্যাশনাল যে স্পেস স্ট্যান্ডার্ড আছে আপনি ওইটা কিন্তু মেনে করতে হবে। আপনার একটা বড় রুম আছে, আপনি মাঝখানে একটা পার্টিশন দিয়ে 2 বেডরুমের প্রপার্টিকে 3 রুম বলে দিলেন, এইভাবে কিন্তু হবে না। ইট হ্যাজ টু বি ডান বাই দ্য পলিসি, এবং এটা কিন্তু বিল্ডিং কন্ট্রোল যেটাকে বলে যে এটাকে সাইন অফ করাতে হবে, হেলথ অ্যান্ড সেফটি মানতে হবে, বিল্ডিং কোড মানতে হবে, ইংল্যান্ডে যেই গভর্নমেন্টের যে পলিসি আছে বা কাউন্সিলের যে পলিসি আছে সে পলিসিটাকেও মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি একের অধিক ওয়াশরুম বা বাথরুম যদি থাকে বা ডব্লিউসি যেটাই হোক, এটা যদি একের অধিক থাকে সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে অ্যাড ভ্যালু হয়। তৃতীয়ত যে জিনিসটা এটা হচ্ছে যে আপনার বাসাটা কত, আপনার কিচেনটা এবং আপনার লিভিং স্পেসটা কত ওপেন, আমরা কতটুকু বাসাটাকে আমরা ওপেন দেখাতে পারছি। অনেক সময় কিন্তু আপনার এক্সটেনশন বা আপনার লফট কনভার্সন ছাড়াও এই কাজগুলো সম্ভব আপনার থ্রু মানে ইন্টারনাল অল্টারেশনের মাধ্যমে। তার মানে হচ্ছে যে
একটা স্ট্যান্ডার্ড কালার স্কিম রাখা, যাতে বাসাটা যত সম্ভব পরিষ্কার রাখা এবং একটা নিউট্রাল কালারে আপনার বাসাটাকে মেক ওভার করা। এখন কথা হচ্ছে যে যদি আপনার এডিশনাল বেডরুম থাকে, যদি একের অধিক বাথরুম বা ওয়াশরুম থাকে, এবং থ্রু আউট দ্য প্রপার্টি যদি আপনার একটা একটা কালার স্কিম মেনটেন করা হয়, এটাকে যদি যত বড় দেখানো যায়, তার মানে হচ্ছে নিউট্রাল কালার। প্রিন্সিপালি আপনার বাসাটা যত হোয়াইট কালারের হবে, যত হোয়াইট কালার আমরা মানে এটার মধ্যে রাখতে পারবো, ততই কিন্তু আমাদের বেটার অপশন হবে। জি ধন্যবাদ। আপনি আলোচনার মধ্যে একটা বলছিলেন যে বেডরুম বাড়ানো, ধরেন 2 বেডরুম বাড়ানো 3 বেডরুম এবং বা 3 বেডরুম 4 বেডরুম বাড়ানো, এবং সেটা একটা ন্যাশনাল পলিসি, একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা বাইরে যাওয়া যাবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি কিছু কিছু বাসা দেখা যাচ্ছে যে লিভিং রুমটা অনেক বড় এবং কোনো একটা পার্টিশন দিয়ে সেটাকে 4টা, ধরেন 3 বেডরুম উপরে আছে, নিচে একটা বড় লিভিং রুম আছে, ওইটাকে কিভাবে তারা 4টা বেডরুম হিসাবে ডিক্লেয়ার করবে? বা দেখুন, কারো যদি লিভিং রুম আপনার থাকে 50 স্কোয়ার মিটার, তো 50 স্কোয়ার মিটারের মধ্যে যদি লিভিং ওপেন প্লাস ডাইনিং থাকে, তখন কিন্তু অনেকেই কনভার্ট করে এবং করে কিন্তু এটাকে ভাড়া দিয়ে দেয়। কিন্তু এখন কথা হচ্ছে যে এটাকে আপনার যদি আইন মেনে করতে হয়, তখন তাকে কিন্তু ন্যাশনাল একটা যে স্ট্যান্ডার্ডের যে একটা পলিসি আছে, যে আপনাকে একটা ডাবল বেডরুম হতে হলে অবশ্যই 12.5 স্কোয়ার মিটার হতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে এইচএমের জন্য বা আপনার সিঙ্গেল ডুয়েলিংয়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে একটু আপনার তারতম্য রয়েছে, বাট তখন আপনি যে লিভিং রুম থেকে অ্যাক্সেস যেটা, এটাকে কিন্তু একটা সেফ করিডোর হতে হবে। তার মানে হচ্ছে যে আপনি রুমটা করতে পারছেন, যেহেতু আপনার কাছে বড় একটা জায়গা আছে, সেই জায়গা অনুযায়ী আপনি রুমে লিভিং রুম থেকে যাবেন। আবার যদি ওপেন প্ল্যান কিচেন থাকে, অবশ্যই ফায়ারের যেই আপনার ম্যাটারটা রয়েছে, এটাকে কিন্তু কনসিডার করতে হবে। কেন আমি দুইটা জিনিস বললাম, প্রথম নাম্বার 1 হচ্ছে ফায়ার, দ্বিতীয় হচ্ছে সেফ করিডোর। কোনো কারণে যদি আপনার আগুন লাগে, সেক্ষেত্রে কিভাবে বাইরে যাবে? তো এখন অনেক ল্যান্ডলর্ড আছেন, অনেক ভাই বোন আছেন যারা নিয়ম মেনেছেন যে আমায় 12.5 স্কোয়ার মিটারের জায়গায় আমার হয়তো 15 মিটার আছে, কিন্তু আমরা কিন্তু সেফ অ্যাক্সেসটা নাই। হয়তো আমার কিচেনের আমার যে ওপেন প্লাস লিভিং আছে, এটা দিয়েই যেতে হয়, বা আপনার কিচেনটা হয়তো আপনার সেফ না মানে হচ্ছে যে এটার মধ্যে কোনো ডোর নেই, বা যদি কোনো কারণে কিচেনে আগুন লাগে, এটা কিন্তু কিচেনের মধ্যেই থাকবে না, বা বেডরুমের মানুষটা তার যতটুকু সময় লাগবে দৌড়ে বাইরে আসতে, সে সময়টা সে পাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু যখনই কোনো ইন্সপেকশন আসবে, এটা কিন্তু ফেল হবে। তার মানে হচ্ছে শুধু জায়গা থাকলেই হবে না, শুধু কনভার্ট করলেই হবে না, পলিসিতে আপনাকে পলিসির যেই নিয়মগুলো, আপনার নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো কিন্তু মানতে হবে। আপনাকে হেলথ অ্যান্ড সেফটি দেখতে হবে, ফায়ার সেফটি দেখতে হবে, এবং ন্যাশনাল পলিসি যে স্ট্যান্ডার্ডটা রয়েছে ফর স্পেস, এটাকেও মানতে হবে। ধন্যবাদ। একটু যেহেতু আলোচনার মধ্যে আপনাকে করার জন্য, আপনি বলতেছেন যে একটা ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে করলে জিনিসটা ঠিক আছে। কোনো কারণে ধরেন কেউ এটা কোনো কারণে মানলো না, হয়তো বা করে ফেললো কোনো একটা কারণে আর কি, যদি আমরা নিয়মের মধ্যে থাকতে চাই, কি কনসিকুয়েন্স হতে পারে এটা? দেখুন, কোনো কারণে যদি কেউ ধরেন নাই জানতে পারে, একটা সাধারণ মানুষ আপনার এই পলিসিটা জানবে না, এটাই নর্মাল। হ্যাঁ, তো এখন কেউ যদি ভুলবশত করে থাকে, তাকে অবশ্যই এটাকে কোনো একজন প্রফেশনাল ডেকে এটাকে কারেক্ট করা উচিত। অন্যথায় যদি কাউন্সিলের পলিসিটা কি, যদি কাউন্সিল ফাইন্ড আউট করে, থ্রু ইন্সপেকশন হতে পারে, এনি রিজনে হতে পারে, ফার্দার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হতে পারে। যদি কাউন্সিল ফাইন্ড আউট করে, প্রথম তাকে নোটিফাই করা হবে যে তোমার বাসায় যে কাজটা হয়েছে বা তোমার প্রজেক্টে যে কাজটা হয়েছে, দ্যাট ইজ এ ইলিগাল কনস্ট্রাকশন। তুমি এটাকে ডিফেন্ড করার চেষ্টা করো, কবে করেছো, কিভাবে করেছো, কার মাধ্যমে করেছো। তো এই জিনিসগুলো যখন আসবে, এটাকে তার পরবর্তীতে যদি তার সাথে যোগাযোগ করা হয়, তাহলে তারা একটা চান্স দেবে এটাকে ঠিক করার জন্য। আর যদি যোগাযোগ না করা হয়, তখন তারা একটা ইনফোর্সমেন্ট নোটিশ ইউজ করবে, বলবে যে একটা নির্দিষ্ট টাইম দিয়ে, এটা 4 সপ্তাহ হতে পারে, আপনার 8 সপ্তাহ হতে পারে, এটা ডিপেন্ডস অন কাউন্সিল। তখন তারা কিন্তু ওই এনফোর্সমেন্ট নোটিশের মাধ্যমে কিন্তু জানতে চাইবে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। যদি না করে, সেই ক্ষেত্রে কাউন্সিলের একটা ফাইন করার একটা যেই প্রসেস রয়েছে, সেই প্রসেসে কিন্তু যাবে। এটা কিন্তু কোর্টেও যেতে পারে, অ্যান্ড ফাইন কুড বি এনি অ্যামাউন্ট। সময় নিয়েও আপনার কাছে, আমার সাথে একটা কলার আছে, আমি কলটা নিয়ে নিই। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। জি আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। আমি আপনারা তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, আমি মর্গেজের ব্যাপারে মাথা পারবেন এটা নিয়ে। জেনারেল কিছু বলতে পারবো, যেহেতু আমরা ওই স্পেশালিস্ট না। তারপর আপনি প্রশ্নটা করেন, আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাবো, উনি যদি উত্তরটা দিতে পারেন। জি আচ্ছা ঠিক আছে। আমি একটা মর্গেজ আনছিলাম, বাই টু লেট মর্গেজ। জি তো আমার এটা অফার আছে 3 মাসের অফার। জি তো 3 মাসও পারছি না। তো নয়া ট্যাক্স করবা লাগে, স্যালারি হয়তো নয়া ট্যাক্স করবা লাগি। আমি 3 মাসে পারছি না, ওখানে আরো 1 মাস এক্সটেনশন করছিলাম। জি তা আমার এটা মেয়ের 5 তারিখ শেষ হয়ে যাব। জি এখন 2 উইকস আগে সেলার গেছেন যে বাংলাদেশও, তখন তাই না আরো 3-4 সপ্তাহ বাদে আসবো। এখন আমি চাইলাম আবার তার আরো 1 মাস লাগে বাড়াইতাম। এখন এটা আমি এক্সটেন্ড করা পসিবল আছে না, আমার এটা এক্সপায়ার হয়ে যাবে 5 তারিখ। এটা করতাম জি, ধন্যবাদ। ভাই, জি, এটা তো ধন্যবাদ। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি যে আপনি আপনার সরাসরি তাদেরকে কল করে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার সিচুয়েশনটা সেলারের কারণে আপনার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, আপনি আরও 1 মাস এক্সট্রা সময় চান, এবং সেলারের যে সলিসিটার তারা যদি আপনাকে ব্যাক আপ করে, তার মানে হচ্ছে যে আপনার যে যুক্তি, আপনার যে বাড়িটা বিক্রি করবে সে অ্যাব্রড থাকার কারণে আর 2 সপ্তাহের মধ্যে আপনি বাড়িটা ক্রয় করতে পারছেন না, এখন আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না, তার মেইন কারণটা আসলে আপনি না, আপনার যার কাছ থেকে ক্রয় করতেছেন। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো খুবই আপনার নমনীয়, এবং আপনাকে কিন্তু এক্সটেন্ড করে দেবে, অথবা আপনাকে কিন্তু আবার সিমিলার একটা নতুন প্রোডাক্ট দেবে। তো আমি মনে করি যে আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন। যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হেল্প নিয়ে থাকেন তাদের থ্রুতেই যোগাযোগ করেন। সরাসরি যদি হাই স্ট্রিটে গিয়ে নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, অথবা ফোনে যদি কথা না বলতে পারেন ইমেল করতে পারেন। আমি আশা করি তারা আপনার কথাটা শুনবে। বাট আপনি অ্যাপ্লিকেশনটা বা ইমেলটা করার পূর্বে সেলারের যে সলিসিটার আছে তার কাছ থেকে একটা লিখিত অ্যাজ লিটল অ্যাজ একটা ইমেলও নিতে পারেন, নেন যে তার যে ক্লায়েন্ট সে দেশে না থাকার কারণে আপনার এডিশনাল যে টাইমটা সেই টাইমটা প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ওনার প্রশ্নটা থেকে একটা মনে হচ্ছে যে ব্যাপারটা একটু সিম্পল, যেহেতু একবার উনি অফার পেয়ে গেছে, হয়তো বা রিকনসিডার করার জন্য একটা সুযোগ আছে। এখানে বসে আমরা এটা বলতে পারবো না যে সিম্পল, প্রসেসটা সিম্পল। কারণ হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সম্পূর্ণ এখতিয়ার, তারা কি এক্সটেন্ড করবে কি করবে না। বাট আমরা যখনই দেখি, দেখুন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আমরা কিন্তু প্রথমেই ইজ নট এ স্ক্যারি থিং। আপনি একবার চিন্তা করুন, ব্যাংক যদি তাদের টাকাটা বড় করতে না দেয়, ধার না দেয়, ব্যাংক চলবে কিভাবে? হোয়াট ইজ ব্যাংক ইনকাম? ইন্টারেস্ট। আপনি ব্যাংকে টাকা রাখবেন, আমাকে ব্যাংক লোন দেবে, এর মাধ্যমেই তো ব্যাংক চলে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ব্যাংকের লোনের মাধ্যমে। তো আমরা এরকম বোঝার কোনো কারণ নাই যে ব্যাংক হচ্ছে সুপিরিয়র, আমরা মাইনর, এরকম না। ব্যাংক অবশ্যই এটা তাদের একটা প্রোডাক্ট, বাট দে রান বাই এ পলিসি। তো এখন কাকে এক্সটেন্ড করবে কাকে করবে না, ইটস অ্যাবসলিউটলি এন্টায়ারলি টু ডিপেন্ডস অন ব্যাংক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে প্রপার্টি ভ্যালু কিভাবে ইনক্রিজ করা যায়, বা আপনি যখন বিক্রি করবেন তখন কোন কোন বিষয়, সেই বিষয়ে আবার থাকছে। একটা জিনিস হলো যে প্রপার্টিতে ভ্যালু অ্যাড করা তো নির্দিষ্ট একটা পরিমাপ আছে, যে কারণ কেন বলছি এটাকে, কারণ মানুষ কিভাবে বুঝবে সে যখন কতটুকু অ্যাড করবে তার প্রপার্টি মানে যে কোন দামে বিক্রি হবে, আমরা এটাকে কিভাবে জানবে আর কি। জি, আমরা এটাকে এক্সিট পয়েন্ট বলি। আমি অসংখ্যবার বলেছি, এবং যে আই হ্যাভ এ জিরো ইমোশন অন প্রপার্টি। when is come to a property as a business, কেউ যদি থাকার জন্য হয় ভাই যত ইচ্ছা খরচ করেন, লাইফ একটাই, আল্লাহ পাঠিয়েছে, দ্বিতীয়বার পাঠাবে না, কাউরেই পাঠায় নাই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে when is come to business I have a zero emotion। তো আপনাকে বুঝতে হবে when you to stop, লাইক আপনার একটা প্রপার্টিতে, ফর এক্সাম্পল আপটন পার্কে একটা 3 বেডরুমের বাসা, এই বাসাটা যদি 500ও হতে পারে, 750ও হতে পারে। তার মানে কি, আমি দুইটা প্রাইস বললাম, 500 এবং 750। তার মানে আপটন পার্কে আপনি যাই করেন না কেন, মার্কেট উইল নেভার গিভ ইউ মোর দেন 750। তার মানে আমি এখানে যদি ইমোশন অ্যাড করি, ইটালিয়ান মার্বেল, আপনার অস্ট্রেলিয়ান সাম ফিচার, ইজিপশিয়ান সামথিং, বাট it will never ever exceed the standard or high standard of market। এখন আমরা যারা প্রপার্টি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে যারা আমরা প্রপার্টিতে কাজ করি, উই কল ইট 37 পয়েন্ট চেক। কোনো একটা বাড়ি ক্রয় করার পূর্বে
বা বিক্রি করার পূর্বে আমরা কিন্তু 37টা আমাদের একটা নিজস্ব একটা সিস্টেম আছে, 37টা আপনার টিক মার্ক দিতে হয়। ফর এক্সাম্পল, হাউ ক্লোজ ইউর আন্ডারগ্রাউন্ড স্টেশন, অথবা বাস স্টেশন, স্কুল আছে কিনা, সেকেন্ডারি স্কুল আছে কিনা, ক্রাইম কত। তো এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি যখন প্রপার্টিতে আসবেন, কিচেনটা কত বড়, কত মডার্ন কিচেন, বাথরুম কয়টা, বেডরুমগুলো কয়টা, ডাবল বেডরুম, ইজ দেয়ার এনি সিঙ্গেল রুম অর ইজ দেয়ার এনি বক্স রুম। তো এরকম করে আমাদের যারা দর্শক আছে তাদেরকে কিন্তু ওয়েন ইউ আর ইন এ প্রপার্টি অ্যাজ এ বিজনেস, আপনাকে কিন্তু জানতে হবে আপনার ক্লায়েন্ট আসলে কারা। Are you targeting 1% top rich people or are you targeting a normal standard people? আপনার যে যাদের ইনকামটা হচ্ছে বিটুইন 60 to 100,000, যারা 400-500 মর্গেজ নিয়ে একটা 700,000 বাড়ি ক্রয় করতে পারবে। হু ইজ ইউর ক্লায়েন্ট? আপনি যখন ন্যারো ডাউন করবেন আপনার রিসার্চে, যে আপনি প্রথমে জানলেন যে আপনার আসলে ক্লায়েন্টটা কারা, তখন কিন্তু আপনি স্ট্যান্ডার্ড একটা বাসা বানাতে পারবেন। আপনি যদি সুপার রিচকে টার্গেট করেন, সে কিন্তু 550,000 বাড়ি ক্রয় করবে না, কারণ তার কাছে ওই 550,000 বাড়িটা তার যে নিড, এভরিবডি হ্যাভ এ ডিফারেন্ট নিড। মার্কেটে কিন্তু আপনাকে এই সেগমেন্টেশন করাটা, যে আসলে আপনার ক্লায়েন্ট কারা, আর ইউ ফাইটিং ফর দ্য এভারেজ অর আর ইউ ফাইটিং ফর এ নিশ মার্কেট, এটা যখন জানবেন তখন। বাট একটা আমি যে জিনিসটা বললাম 550 to 750, দের ইজ এ 200,000 ডিফারেন্ট ইন 3 বেডরুম হাউস। এই 200,000 ওয়াইজলি ইউজ করতে হবে, এক্সিট পয়েন্টটা জানতে হবে। ইন প্রপার্টি অলওয়েজ ইউ হ্যাভ টু হ্যাভ এক্সিট পয়েন্ট, কারণ হচ্ছে কত টাকা আপনি ইনভেস্ট করবেন, কত টাকার এগেনিস্টে আপনাকে কত টাকা মিনিমাম প্রফিট করতে হবে, এবং আপনি কোন সময় এই প্রফিটটা উইথড্র করতে পারবেন। এই যে কি পয়েন্টগুলো আছে, এইগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রপার্টিতে আসলে ভালো করতে পারবেন না। যেই হন আপনি, আপনার 100টা প্রপার্টি থাকুক আর 1000 প্রপার্টি থাকুক, অবভিয়াসলি পিপল, ইফ ইউ হ্যাভ এ 1000 প্রপার্টি, ইউ নো ইউর এক্সিট পয়েন্ট। বাট যে সমস্ত ভাই বোন আছেন, হয়তো 5টা আপনারা প্রপার্টি ডিল করেছেন, 5টাতেই হয়তো লাভবান হয়েছেন, নট গ্যারান্টি 6 নম্বরটাতে হবেন। তা এই জন্য আপনাদেরকে যে একটা স্ট্রাকচার ওয়েতে, মেবি ইউ আর উইনার ইন 5 ডিফারেন্ট টাইমস, বাট দ্যাট ডাজ নট গিভ ইউ এ গ্যারান্টি ইউ উইল বি দ্য উইনার অন দ্য 6th টাইম। তা এই জন্য আমাদের ভাই বোনদেরকে কী করতে হবে, একটা স্ট্রাকচার ওয়েতে যেতে হবে, এবং মার্কেট অ্যানালাইজ করার জন্য যে লোকাল যে নলেজটা, সেই নলেজটা গ্যাদার করতে হবে, অথবা হায়ার করতে হবে সামবডি হু হ্যাভ দ্যাট লোকাল নলেজ। ধন্যবাদ। আপনি অনুষ্ঠানের প্রথমে বলেছেন যে একটা কসমেটিক, একটা রিফ্রেশ একটা আনা দরকার, ধরেন পেইন্টিং করা, 100%। ঠিক আছে। ওইটা মানুষ যখন কোনো একটা বাসা কিনতে যায়, ঠিক আছে, তারা কি ওই জিনিসটাই মেইনলি দেখে যে কতটা দেখতে সুন্দর, না আসলে ভিতরে কি আছে, ধরেন বয়লারের কন্ডিশন কিরকম আছে বা রেডিয়েটরগুলো নতুন? 90% of us, categorically I can tell 90% of us, we don't know inside of it. আপনার হিটিং সিস্টেমটা কত পুরনো, ইট ডাজন্ট বদার আস অ্যাজ লং অ্যাজ ইট গিভ এ হিটস। আপনার ইলেকট্রিক্যাল সার্ভিসেসটা যেটা আছে, এটা কত বছরের পুরনো, নোবডি নোজ, নোবডি বদার। আমরা দেখার চেষ্টা করি যে আমার বয়লারটা নতুন কিনা, বয়লারটা যখন নতুন আছে, আমার যে সার্কিট ব্রেকারটা আছে এটা আরসিডি কিনা, দ্যাটস এ কমন থিংস। বাট দ্যাট ইজ ইট ডিপেন্ডস অন এভরিথিং না। আমরা যারা আমাদের যে সমস্ত ভাই বোন বা এই প্রপার্টিতে আছেন, আমাদেরকে কিন্তু প্রপার্টিটা আপনার ডাবল গ্লেজিং আছে কিনা, আর ডাবল গ্লেজিং থাকলে এটা কত পুরনো, আপনার রুফে ইনসুলেশন আছে কিনা, রুফটা কত পুরনো, গাটার যে সিস্টেমটা আছে এটা কত পুরনো, বাড়ির যে মেইন সার্ভিসেসগুলো আছে এই সার্ভিসেসগুলো কত পুরনো। আপনার দেখুন, সেম প্রপার্টি আপনার নেক্সট ডোর might be 100,000 cheaper, maybe nobody touched that house for last 35-40 years. তো আপনি তো মানে এখানে কসমেটিক্যালি দেখুন আমরা কি দেখি, সাধারণত আমরা দেখি যে যারা এই ধরনের অনেক আগে বাড়ি কিনে গেছে, ওই জিনিসটা আমাদের হয়তো মেনটেন করা হয় না, হয়তো বছরে 2 বছর 3 বছর 4 বছর চলে যায়, কোনো অনুষ্ঠান ছাড়া আমরা বাসায় কোনো সময় রং করি না, বাইরে তো কোনো সময় হয়তো পরিষ্কার করি না, জানলার বাইরে অনেক সময় যাই না আর কি। এরকম কোনো আছে কিনা যে কতদিন পর পর রিফ্রেশ করা উচিত? বাট দেখুন, আপনার এখানে বাসস্থানটা কিন্তু, বাড়ি কিন্তু শুধু বাড়ি না, বাড়ির উপরে ডিপেন্ড করে আপনার মানসিক স্বাস্থ্য, আপনার বাচ্চা কাচ্চার সুস্থতা, এবং আপনার যে একটা মুড বলেন, আপনার দেখবেন যে একটা ডিপ্রেস জায়গায়, আপনার আজকে লন্ডনে সানি ছিল, আই ক্যান গ্যারান্টি ইউ 90% মানুষের মন ভালো ছিল, হোয়াট এভার দ্য সিচুয়েশন। আপনার বাস টাইমলি আসে নাই, আন্ডারগ্রাউন্ডে আপনার সিগন্যাল মিস হয়েছে, গাড়িতে আপনি জ্যাম হয়েছে, বাট ইউ উইল ফিল গুড।
বাট আপনার এক্স্যাক্টলি সেম জিনিস যদি টিপটিপ বৃষ্টি হচ্ছে বা অন্ধকার হয়ে আসছে, আপনার কিন্তু ওই ফিলিংটা থাকে না। তার মানে হচ্ছে যে আপনি যে বাসাটাতে আপনি বসবাস করবেন, আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদেরকে শেখানো হতো যে এভরি ইয়ার অ্যাটলিস্ট 3-4 টাইম তোমার তুমি যদি নতুন কোনো কিছু না কিনো, অ্যাটলিস্ট ফার্নিচারগুলোকে রিশাফল করো ফর ইউর ফ্রেশনেস। মাইন্ড কিন্তু কখনোই খালি থাকে না। তো এই জন্য আমাদেরকে বলা হতো যে তোমাদের কোন ধরেন কেউ একটা ফার্নিচারও অ্যাড করলো না, ইউ স্পেন্ড 0 পাউন্ড, বাট আপনার সোফাটা যে জায়গায় আছে। ধন্যবাদ। এটা কেন মনে পড়ে গেলো যে আমার বাসায় হয়েছে, আমি যখন ধরেন 1 বছর হয়তো সোফা সরানো হয়নি, কিন্তু যখন সরিয়ে দেখলাম ওই জায়গাটা আমরা কোনো সময় হাতই দিই না, মানে এমন একটা হয়তো ময়লা হয়ে আছে বা এমন একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস পড়ে থাকে। যে আপনি একটা ভালো কথা বলেছেন যে রিফ্রেশ করা। দেখুন আমরা আই ক্যান রিমেম্বার, আই থিঙ্ক লাস্ট উইন্টারে বা উইন্টার বিফোর আমরা কিন্তু একটা অনুষ্ঠান করেছিলাম যে আমাদের বাঙালি ঘরে বাচ্চা কাচ্চাদের ঠান্ডা কেন লেগে থাকে, আমাদের বাচ্চা ওয়াই দে আর সাফারিং। NHS এর আপনার হাজার আপনি দেখবেন জার্নাল আছে, আপনার দেখবেন যে এখানে ওয়াই, বিকজ ইটস নট প্রপার হিটিং সিস্টেম। এখানে হিটিং সিস্টেমটা কি, তার মানে কিন্তু এটা না যে আপনার বাসাগুলো ঠান্ডা হয়ে যায়, বয়লার কাজ করে না, ইটস নট। আইদার ইট ইজ ওভার ক্যালকুলেটেড ওর আন্ডার ক্যালকুলেটেড। এখানে দেখবেন যে BTU বলে, ব্রিটিশ থার্মাল ইউনিট। আপনার একটা 10 মিটার বাই 10 মিটার বা অথবা 10 ফিট বাই 10 ফিট একটা রুমে আপনার কত বড় রেডিয়েটর দেওয়া উচিত। এই ব্রিটেনে এটা 90% না হলেও 80% বাসায় ভুল। কারণ ওয়েন উই চেঞ্জ অর রেনোভেট আওয়ার হাউস, বিল্ডার আমাদের জন্য ডিসাইড করে, মানে with respect to all the builders. We have a building construction company as well. With respect to everyone. আপনার বিল্ডার কিভাবে জানবে যে আপনার এই রুমটাতে কত থার্মাল ইউনিট BTU দরকার? সো আইদার ইউ হিট আপ কুইকলি or your room is not enough heating. যার জন্য আমাদের বাঙালিদের বাসায় বাচ্চা কাচ্চা দেখবেন উইন্টারে অসম্ভব রকমের ঠান্ডা। ওয়াই? বিকজ ইজ এ রং ওয়ান। আপনার এখানে আপনার ইউ আর ওয়েস্টিং ইউর মানি। যদি আপনার এনাফ মানে আপনার গরম না হয়, দেন ইজ এ প্রবলেম। যদি ওভার হিট হয়, দেন ইউ আর ওয়েস্টিং ইউর মানি। আপনি দেখবেন যে একটা ছোট রুম আপনার 6 ফিট বাই 8 ফিট, আপনি দেখবেন একটা বড় রেডিয়েটার দেওয়া, যে রেডিয়েটারটা ইজ ক্যাপেবল অফ হিটিং ট্রিপল দ্য সাইজ। তার মানে কি, আপনি আপনার বাসাটাকে হিট আপ করার জন্য এনার্জি অপচয় করছেন। ইজ নট অনলি আপনার পকেটের পয়সা যাচ্ছে, ওয়ের ইউ গোনা গেট দ্য এনার্জি। হিটিং এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে, ওটা যদি আপনি একটু আমাদের বলেন যে একটা প্রপার ভেন্টিলেশন না হলে প্রপার্টিতে কি হতে পারে, এবং ভেন্টিলেশনে আসলে কোথায় কোথায় ভেন্টিলেশন গুলো যদি দিতে হয় এটা যদি একটু বলেন। যে প্রথমে বলেন যে ভেন্টিলেশন না হলে কি সমস্যা হতে পারে প্রপার্টি। নাম্বার 1 হচ্ছে লাইট এন্ড এয়ার। আপনাকে আপনার বাসাটা এমন একটা পজিশনে হতে হবে আপনার লাইট এন্ড এয়ার। আপনি মনে আছে কিনা দেখবেন আমাদের দেশে আমি যখন ছোট, এখনো হয়তো ওই অ্যাডগুলো রান হয়, দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট বা বাড়ির বা প্লটের দাম অনেক বেশি। সাউথ মানে আপনার কেন এর একটা কারণ আছে। হিউম্যান সাইকোলজিতে মানুষের যে মানে মানুষের জীবনটা যেভাবে চলে তার সাথে একটা সম্পর্ক আছে। আপনার বাসায় লাইট এন্ড এয়ারের একটা পাস থাকতে হবে। এখন দেখুন, ইফ ইউ হ্যাভ এ উইন্ডো, আপনি জিজ্ঞাসা করছেন কোথায় কোথায় থাকা দরকার, পুরো এভরি সিঙ্গেল রুম শুড হ্যাভ এ ভেন্টিলেশন সিস্টেম। ইভেন ইফ ইউ হ্যাভ এ উইন্ডো, ইউর উইন্ডো শুড হ্যাভ এ ভেন্টিলেশন সিস্টেম। আপনার অবভিয়াসলি ন্যাচারাল এয়ার, নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড এসি, এয়ার কন্ডিশনিং সিস্টেম সবাই অ্যাফোর্ড করতে পারবে না, দ্যাটস ট্রু। ইংল্যান্ডের প্রয়োজনও নাই, দ্যাটস ট্রু। কিন্তু আপনার উইন্ডোতে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা 100% থাকা দরকার। এবং যেই জায়গাগুলোতে পসিবল আপনার প্রত্যেক দিন অন্তত, ইভেন ইফ ইজ এ ডিসেম্বর উইন্টার, আপনার কিন্তু প্রত্যেক দিন আপনার রুমের উইন্ডোটাকে অন্তত 30 মিনিট খুলে রাখা প্রয়োজন। জি, ধন্যবাদ। কিন্তু এই প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে প্রপার্টিতে কীভাবে ভ্যালু অ্যাড করা যায়, অথবা আপনারা যখন সেল করবেন তখন কোন কোন বিষয়গুলো দেখলে হয়তো আপনার প্রপার্টি যে মূল্যটা যাচ্ছেন সেটা পাবেন, সেই বিষয়ে আলোচনা করছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি পরে আমরা একই বিষয় নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে আপনি আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক রহমান অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে প্রপার্টির ভ্যালু কিভাবে বাড়ানো যায়, অথবা আপনি যখন বিক্রি করবেন কিভাবে এটা মার্কেট উপযোগী করা যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনায় থাকি। এবং আপনারা কেউ যদি মনে করেন যে কোনো একটা ডেভেলপমেন্ট করতে চান, হয়তো এক্সটেনশন অথবা রেনোভেশন, সেই প্রশ্নটা নিয়ে আমরা এখন ইঞ্জিনিয়ার যাব এবং খুব তাড়াতাড়ি কোনটা করা যায় এবং কোনটা সাশ্রয় হয়, লফট ভার্সেস সাইড অথবা রিয়ার এক্সটেনশন আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট। প্লিজ দেখুন, যে কোনো জিনিস আপনি যদি করার চেষ্টা করেন, অবশ্যই পারমিটেড ডেভেলপমেন্টের যেই ব্যাপারটা আছে না, পারমিটেড ডেভেলপমেন্ট রাইটস, এটাকে এক্সারসাইজ করে করাটা হচ্ছে শ্রেয়। তার কারণটা হচ্ছে যে ইউ সেভ লট অফ টাইম, অবভিয়াসলি ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ডিজাইন, আর তারপরে করার পরে লফুল ডেভেলপমেন্ট সার্টিফিকেট নেওয়াটাও প্রয়োজন আপনার। ডেফিনেটলি লফট ভার্সেস আপনার যদি এক্সটেনশনের কথা বলেন, আই উইল প্রিফার এক্সটেনশন। কারণ হচ্ছে এক্সটেনশন ইজ নাম্বার ওয়ান ইজ চিপার, নাম্বার টু ইটস অ্যাডস লট অফ ভ্যালু টু ইউর প্রপার্টি। লফটও করে, বাট লফটের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রপার্টির যেই সাইজটা, ওই সাইজের সাথে আপনি অ্যাকর্ডিং টু ল স্টেয়ার কেস দিয়ে এনাফ হেডরুম রেখে হোয়াট অ্যামাউন্ট অফ স্পেস বা হ্যাবিটেবল স্পেস আপনি পাচ্ছেন। তো আমি মাই পার্সোনাল প্রিফারেন্স ইজ এ রেয়ার এক্সটেনশন অর সাইড এক্সটেনশন। ধন্যবাদ। আমরা তখন বিক্রিতে ছিলাম, আমরা একটু ক্রয়ে চলে যাই। যে ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় কীভাবে কোথায় কিনবো, কেন কিনবো, অথবা অনেকে পোটেনশিয়াল ডেভেলপমেন্টটা চিন্তা করে কেনার, অনেকে চিন্তা করে। এখন শুধু অ্যাড্রেস দেখেই কি এটা কি বলা সম্ভব কিনা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট? প্লিজ। অ্যাবসলিউটলি নো। আপনি দেখুন, অ্যাড্রেসের মধ্যে আমি যেটা বললাম যে প্রাইসটাকে, মানে যখন আপনি ক্রয় করতে যাবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ নলেজ অফ দ্য এরিয়া। অ্যাড্রেস ম্যাটার। আপনি চেলসিতে বাড়ি ক্রয় করবেন আর আপটন পার্কে করবেন, রাত দিন ডিফারেন্স। বাট চেলসিরও কিন্তু অনেক খারাপ দিক থাকতে পারে, বা আপটন পার্কেরও কিন্তু অনেক ভালো দিক থাকতে পারে। সো অনলি অ্যাড্রেস শুড নট বি দ্য কনসিডারিং পয়েন্ট। এখানে আপনার বেস্ট এরিয়াতে ওয়ার্স্ট প্রপার্টি অলওয়েজ গুড প্রপার্টি, বাট আপনার ওয়ার্স্ট এরিয়াতে বেস্ট প্রপার্টি ইজ নেভার এ বেস্ট পারচেস। তো এখন আপনাকে এই দুইটার মধ্যে কিন্তু মিশ্রণটা করতে হবে, যে আপনার জীবনের চাহিদা, আপনার বাজেট প্লাস এরিয়া। এখানে শুধু এরিয়া দেখলেই তো হবে না। ধরুন, আই ওয়ান্ট টু পারচেস এ প্রপার্টি ইন নাইট ব্রিজ, বাট ক্যান আই অ্যাফোর্ড ইট? আনসার ইজ নো। তো এখন নাইট ব্রিজে একটা প্রপার্টি 30, 40, 50, 20 মিলিয়ন। তো এখন আমার যদি ফ্যামিলি ইনকাম, আমাকে যদি রেইনহামে যেতে হয় এবং ওই রেইনহামের বেস্ট জায়গাটা চুজ করা, I have a limited capacity, and within this capacity to finding the best option. But definitely ক্রাইমটাকে দেখতে হবে, ইয়থ ক্রাইম দেখতে হবে, আপনার যোগাযোগটাকে দেখতে হবে, নাইফ ক্রাইম দেখতে হবে। Obviously, whatever is your situation, you cannot put your family in a danger position. But obviously, I'm not saying there is a seriously dangerous place in the UK. Yes, there is, but আমাদেরকে বেস্ট অফ আওয়ার নলেজ জানতে হবে। শুধু পোস্ট কোডটাই ম্যাটার না, শুধু এরিয়াটাই ম্যাটার না, আমার ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত ক্রয় ক্ষমতা, তার উপরে ডিপেন্ড করে কিন্তু বেস্ট জায়গাটা চুজ করতে হবে। ধন্যবাদ। আমরা সকলেই চাই আমাদের একটা নিজস্ব বাড়ি হবে, কারণ যারা ভাড়া বাসায় বা অন্য কারোর সাথে থাকেন, শেয়ার করেন, তারা সবাই একটা ড্রিম থাকে। কারণ আমাদের অনুষ্ঠানটা ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক রহমান আলম, সেই ড্রিমটা থেকে আমরা সবাই একটা বাসা কেনার চেষ্টা করি। এখন বাসা যখন আমরা কিনি, তখন অন্য একটা জায়গায় থাকি, যে একটা সিনারিও বলছি, কারণ অনেকে আমাদের প্রশ্ন করেছেন। সেটা হলো যে অনেক জায়গায় তারা যখন বাসাটা যেদিনই কমপ্লিট হয়, সাধারণত দেখা যাচ্ছে তার পরের দিনই সে উঠতে পারছে না, কারণ তাকে তখন দুইটা জিনিস খরচ তাকে টানতে হয়। একটা হলো যে যেই বাসা আছে সেটা হলো ভাড়া, এবং নতুন যে বাসাটা কিনে তার মর্গেজ। এই কেন এই মানে সিনারিটা উল্লেখ করেছে? অনেকে বলছে যে আমি উঠার আগে কোনোভাবে যে আমি কি অন্য কোনো কাজ করতে পারি কিনা, বা আমি যদি কোনো একটা এক্সটেনশন বা প্ল্যানিং অ্যাপ্লিকেশন করছি, এটা কি কেনার আগে থেকে শুরু করা যায়, কোনো কিছু এক্সারসাইজ করা যায় কিনা যে সময়টা কম হওয়া যায়? এটা 100%। দেখুন, when you choose some kind of a property, you always can get a option agreement. Option agreement is not like a lease option agreement. Option agreement হচ্ছে যে আপনি out of the box, you have to think for you and your family. So that means out of the box, আপনি ধরুন আমার কাছে একটা বাড়ি বিক্রয় করবেন, ইউ ফিক্স সাম প্রাইস। এটা 10 পাউন্ড হোক, 10,000 পাউন্ড হোক, আর 10 মিলিয়ন হোক। তো এখন
আপনি যদি প্রপার্টিটা ক্রয় করেন, উইচ ওয়ান 100% না হলেও 80-70-80% আমরা বাসা ক্রয় করি যদি আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে। উই ওয়ান্ট টু মেক এ লফট, উই ওয়ান্ট টু মেক এ 6 মিটার এক্সটেনশন। দ্যাটস এ বেঙ্গলি ফ্যামিলির একটা প্রাইমারি নিড। এখন আপনার এই যে আপনি জানেন যে লোকাল কাউন্সিলের যে সার্চ, লোকাল অথরিটি সার্চ আছে, আপনার ড্রেনেজ, অনেকগুলো সার্চ মিলিয়ে 6 to 12 উইকস আপনার একটা সময় প্রপার্টি ট্রানজ্যাকশনে লাগতে পারে। এক্স্যাক্টলি সিমিলারলি কিন্তু আপনার প্ল্যানিং অ্যাপ্লিকেশনেও আপনি যদি আমি নট গোয়িং থ্রু এ ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশন, আপনি যদি হাউস হোল্ডার অ্যাপ্লিকেশন বলেন বা পারমিটেড ডেভেলপমেন্ট রাইটটাকে যদি এক্সারসাইজ করেন, এখন আপনি যদি যে বাড়িটা আপনাকে বিক্রি করবে, ইফ ইউ গো দেয়ার অ্যান্ড সে ওকে উইথ মাই ওন কস্ট ক্যান আই ব্রিং মাই আর্কিটেক্ট, ক্যান আই ব্রিং মাই প্ল্যানিং কনসালটেন্ট টু সার্ভে দ্য প্রপার্টি, সো এবং ক্যান আই হ্যাভ ইউর পারমিশন টু অ্যাপ্লাই। তো এই যে অপশনাল যেই এগ্রিমেন্টটাই আপনি গেলেন, তার মানে কি আপনার 12 সপ্তাহ সময়টা কিন্তু বেঁচে গেল। তার মানে হচ্ছে যে যেদিন আপনি ক্রয় করলেন সেদিনই কিন্তু আপনি তার উইদিন 1 উইক আপনি কিন্তু কনস্ট্রাকশন শুরু করতে পারছেন। অন্যথায় কিন্তু আপনাকে আরও 3 মাস অপেক্ষা করতে হচ্ছে। তার মানে কি আপনি যে বাসায় ভাড়া আছেন, যদি আপনি ভাড়া থাকেন, ভাড়াটাও টানতে হচ্ছে, যে বাসাটা ক্রয় করেছেন মর্গেজও টানতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে কিন্তু জানাতে হবে মর্গেজকে যে ইফ ইউ আর ডুইং এ স্ট্রাকচারাল অল্টারেশন, আপনার এখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা অ্যাওয়্যার থাকতে হবে যে আপনার যে ফাইন্যান্স কোম্পানি, ইফ ইউ নিড এ মানি ফ্রম এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সে অ্যালাউ করবে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং অলওয়েজ আই অলওয়েজ সেইস টু অল অফ আওয়ার পিপল, ইটস নেভার a bad idea to ask something what you need. আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, ইউ ক্যান আস্ক, ম্যাক্সিমাম দে ক্যান ডু, দে ক্যান রিফিউজ, দেন ইউ হ্যাভ আদার অপশন। তো এখন যখন কেউ আপনার কাছে বাড়িটা বিক্রি করতে চায়, তখন কিন্তু শুধু অনলি তার কন্ডিশনেই আপনার ট্রানজ্যাকশনটা গো থ্রু হবে না, আপনার কিছু কন্ডিশনও তাকে মানতে হবে। সো আই থিঙ্ক ইজ অলওয়েজ এ গুড আইডিয়া টু থিঙ্ক ফ্রম আউট অফ দ্য বক্স। সবসময় ট্রেডিশনাল ওয়েতে যাওয়া উচিত না, বা গেলেই আপনার সব কিছুর সমাধান হবে না। ইজ অলওয়েজ গুড টু আস্ক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কীভাবে আপনার প্রপার্টিতে ভ্যালু বাড়াবেন অথবা বিক্রির আগে কোন কোন, তবে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনারা রিসার্চ করবেন, অথবা যদি মনে করেন যে এটা করা উচিত হবে কিনা, অবশ্যই যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করে করাটাই বুদ্ধিমানের হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি। আমরা যেহেতু আমরা সেলে ছিলাম, আমরা বায়ে চলে গেছি। বায়ের অনেকগুলো ট্রেডিশনাল আছে। নর্মালি আমরা হাই স্ট্রিটে আমরা এজেন্ট থেকে, সেখান থেকে আমরা বাই, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনেক সময় পার্সোনালি অনেকে বিক্রি করে। আরেকটা জিনিস আমরা প্রপার্টি পাওয়া যায়, যেটা একটা অকশন আছে। কিন্তু ইদানিং আমরা যে জিনিসটা কেন আপনাকে প্রশ্ন, ইদানিং আমরা দুইটা অকশন দেখছি অ্যান্ড উই আর কনফিউজ। একটা হলো মডার্ন অকশন, একটা ট্রেডিশনাল অকশন। প্রথমে যেটা একটু বলেন মডার্ন আর ট্রেডিশনাল পার্থক্য, তারপরে আমরা মডার্ন অকশন হচ্ছে আপনি ইজ এ বিডিং ওয়ার। আই ডোন্ট লাইক ইট, অ্যাবসলিউটলি আই ডোন্ট লাইক ইট। কারণ হচ্ছে আমাদের, আপনি যদি দেখেন, এখন আমরা 4 মাসের মধ্যে আছি, আই থিঙ্ক ইজ দ্য লাস্ট ডে টুডে। তো এই 4 মাসে হয়তো অ্যাটলিস্ট 50 বাংলাদেশি ভাই বোন, বা আমি বলবো বাংলাদেশি না, এশিয়ান ভাই বোন যারা আছেন, দে পার্টিসিপেট ইন মডার্ন মেথড অফ অকশন, বাট ইজ নেভার এনাফ। হোয়াট এভার ইউ পুট ইয়োর বিড, বা ইজ নেভার এনাফ। আপনি 10 টাকা বলছেন যে নো, উই হ্যাভ এ হায়ার, ইয়োর বিড ইজ রিজেক্টেড। পার্সোনালি আই ডোন্ট লাইক ইট। দেয়ার ইজ এ সিস্টেম, মডার্ন মেথড অফ অকশন, দিস মিনস দে ওয়ান্ট টু সেল ইট, বাট এখানে যারা সেলার তাদেরকে পে করতে হয় না, বায়ার হিসেবে আপনাকে ফি পে করতে হয়। অন্য অকশনের মধ্যেও এক্স্যাক্টলি সেম থিং। এখন কথা হচ্ছে যে ট্রেডিশনাল অকশন, দ্যাট ক্যান বি অনলাইন, অফলাইন, বা আপনি ফিজিক্যাল, এখন মোস্ট অফ ইজ অনলাইন, বা আপনি চাইলে ফিজিক্যালও যেতে পারেন। বাট আই প্রিফার দ্যাট, বাট অকশন ইজ অনলি ফর দোজ, আপনি যদি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রপার্টি, if you understand the development cost of the property, most of the auction properties need or require development, further development, বা improvement, refurbishment, you name it, whatever আপনি যেই নামেই বলেন না কেন, auction is always for expert people. এই কারণে একটু যুক্ত করতে চাই যে আপনি বলছেন অনলাইন এক্সপার্ট। আমার প্রশ্নটা যে ছিল যে ইজ দ্যার এনি নলেজ টু বি অ্যাডপ্টেড বিফোর কনসিডারিং অকশন প্রপার্টি? আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি। আমি 12টা অকশনে অ্যাটেন্ড করেছি, একটা প্রপার্টিও ক্রয় করিনি। 13 নম্বর অকশনে আমি আই পারচেস নট ফর মি, ফর মাই ক্লায়েন্ট অন 13th। তাহলে কি আমি এটা ধরে নিব যে অকশনে গেলেই আমি কিছু শিখবো? 100%. But you have to have a pre-auction study.
লেট মি এক্সপ্লেইন হোয়াট আই মিন অ্যাবাউট দিস। আপনি ধরুন আপনার পার্কে একটা প্রপার্টি আপনি দেখলেন যে হ্যাঁ 250,000 স্টার্টিং বিড, বাট আপনাকে জানতে হবে যে আপটন পার্কে 3 বেডরুমের প্রপার্টি আপনার আপটন লেনে নেম সে আপটন লেনে 550,000. Why this is a 250,000? আপনি ভিউ করলেন, আপনি ফিজিক্যালি গেলেন, গিয়ে দেখলেন যে দিস প্রপার্টি আপনার একটা রেনোভেট করতে হবে, দেন ইট কামস টু ইট হাউ মাচ ডাজ ইট কস্ট সিমিলার প্রপার্টি টু রেনোভেট কমপ্লিট রিফারবিশমেন্টে, ইমাজিন ইজ 100,000. তার মানে হচ্ছে 250 প্লাস অকশন ফিস, স্টাম্প ডিউটি, অল টুগেদার 300,000, বাট এর অন টপ ইউ হ্যাভ 100,000. তার মানে কি আপনার পার্কে যদি স্ট্যান্ডার্ড ওই বাড়িটার দাম 5,500,000 হয়, ইউ হ্যাভ টু মেক, উই ক্যালকুলেট ব্যাকওয়ার্ডস, ইউ হ্যাভ ইন ফ্লিপিং প্রপার্টি বিটুইন 10 to 20% ইউ হ্যাভ টু মেক এ প্রফিট. তো আপনি যদি এটা যদি বিজনেসের জন্য হয়, তার মানে 550, আপনি ধরে নিলেন যে 10% প্রফিট, আপনার 500,000, তার মানে ইউ হ্যাভ 100,000 বাফারিং. ইটস নট এ প্রফিট, ইটস এ বাফারিং. এখন এটা আপনি 250,000 থেকে আপনাকে ম্যাক্সিমাম আপনি বিডিং করতে পারবেন 350,000, বিকজ ইউ নো ইউর এক্সিট পয়েন্ট. আপনাকে এই যে এক্সপার্ট যে ওপিনিয়নগুলো, এক্সপার্ট যে নলেজটা, এটা কিন্তু এখন আপনি যদি এই প্রপার্টি বলে আপটাউন পার্কে আমার প্রপার্টির রিসেল ভ্যালু হচ্ছে 550, আমি তো 450 যেতে পারি, বাট ইউ আর লুজিং মানি. এই যে কি পয়েন্টগুলো যারা বুঝবে না, দে আর অলওয়েজ লুজ মানি. আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা বাঙালি ভাই বোন আছেন, তারা কিন্তু 5 জনে মিলে 4 জনে মিলে গ্রুপ করছে, হুইচ ওয়ান ইন্সপায়ার আস. পার্সোনালি I want to see our younger generation. ভালো লাগছে শুনতে যে অনেকেই করছে। হ্যাঁ, আমাদের ইয়াঙ্গার জেনারেশন, দেখুন আমাদের দাদা চাচা যারাই আমাদের বাংলাদেশ থেকে এসেছেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এসেছেন, এবং 1900 সালে অনেকেই এসেছেন যখন গ্রেট ব্রিটেন একই দেশ ছিল, বাট তারা আসার কারণে আমরা কিন্তু ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রিতে নাম্বার 1. তো আমি আমার পার্সোনাল ড্রিম যে কোনো এক সময় কনস্ট্রাকশনেও বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ বাংলাদেশিরা নাম্বার 1 হবে। তো এখানে যত মানুষ আসবেন আমরা কিন্তু হ্যাপি হই, বাট উই ডোন্ট ওয়ান্ট টু সি আওয়ার ব্রাদার লুজিং মানি। এই যে মানে কি পয়েন্টটা, এক্সিট পয়েন্টটা, হোয়াট ইমপ্রুভমেন্ট নিডেড, এই জিনিসগুলো যদি জানা না থাকে, নো ওয়ান ক্যান মেক মানি থ্রু অকশন. অকশন অলওয়েজ ইজ ফর এক্সপার্ট পিপল. আপনি শুধু ক্রয়, আপনার একটা ভয়ঙ্কর একটা তথ্য বা আমাদের জন্য ভয়ের কারণ হচ্ছে যে পিপল কুড নট সেল অন আ ট্রেডিশনাল ওয়ে, they put it in auction. You know why? Because the research says 20 to 30% first time auctioneer lose money. এটা কি কেন আমি আচ্ছা যেহেতু আলোচনা করছিলাম একটু আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি একটা অকশনে গেলাম এবং 250,000 থেকে শুরু করলাম, 350,000 বাসাটা পেয়ে গেলাম রেসিডেন্সিয়াল ক্ষেত্রে, আমি অন্য কিছু দেখলাম না। এটা কি একটা পয়েন্ট অফ এন্ট্রি হইতে পারে কিনা? It can be, but you have to have a local knowledge. শুধু লোকাল নলেজ কেন হচ্ছে, প্রত্যেকটা অকশনে প্রথমেই একটা জিনিস থাকে, একটা পয়েন্ট থাকে, যেটা হলো যে দ্য লিগ্যাল ফ্যাক্ট। ঠিক আছে, you have to, yes, another expert opinion. এখন এইটা কি লিগ্যাল ফ্যাক্টটা কি রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল দুইটাই থাকে না শুধু কমার্শিয়ালে থাকে, এরকম কোনো কিছু? এভরি প্রপার্টি দেখুন, অকশনে যখন আপনি যদি আপনি যান, there is hundreds of company who provide a pre-auction service, মানে প্রি অপশনে আপনাকে সেটেলমেন্ট করে দেবে না। আই নো ফিউ কোম্পানি, হ্যাঁ, এখন আমি আপনাকে বলছি যে দে স্ক্রুটিনি এভরি সিঙ্গেল ইউকে অকশন প্রপার্টি। তার মানে হচ্ছে যে আপনার ক্যাটাগরি করা হয়, ধরুন পুরো ইউকেতে 12-13টা আপনার অকশন সিস্টেম আছে, আরও হয়তো থাকতে পারে, আই ডোন্ট নো। ধরুন 1 বছরে 1 লক্ষ প্রপার্টি অকশনে আসলো, ফর এক্সাম্পল, ও 10,000 প্রপার্টি। There is some company exactly 10,000 অথবা 1 লক্ষ প্রপার্টিকে স্ক্রুটিনি করে এর পসিবিলিটি যাচাই করে তাদের যে ক্লায়েন্ট আছে, তাদের যে পোর্টফোলিও আছে, তাদের যে সিরিজ অফ ক্লায়েন্ট আছে, তাদের কাছে কিন্তু উপস্থাপন করে। তার মানে হচ্ছে যে আপনি দেখুন, তারা কিন্তু অনেক সময় অকশনে যাওয়ার পূর্বেও সেটেলমেন্ট করে, বাট দে স্টাডি এভরি সিঙ্গেল অকশন প্রপার্টি। তার মানে হচ্ছে যে আমি যেই এক্সাম্পলটা দিচ্ছিলাম, আপটন পার্কের ওই প্রপার্টিটা তারা কিন্তু আবার তাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে নিয়ে যাবে যে ভাই এখানে 250-তে আছে, আমরা 300 বা 320 পর্যন্ত যেতে পারি, বাট স্টিল উই উইল মেক দিস ডিজায়ার অফ অ্যামাউন্ট।
তখন কিন্তু তারা কিন্তু ওই 370 বা 380 দিয়ে কেউ ক্রয় করবে না। ওয়ার দ্য ফার্স্ট টাইম বায়ার বা ফার্স্ট টাইম অকশনে যারা বা মানে যারা অতি উৎসাহী অকশন মানে পার্টিসিপেন্ট যারা আছে তারা কিন্তু সেই ভুলটা করবে, কারণ আপনি যে জিনিসটা দেখছেন। কিন্তু আপনার কথায় বোঝা গেল যে ভুল করার সুযোগ নাই, কারণ আমি হয়তো প্রফিট কম করব, কিন্তু আমার কাছে যদি ওই এক্সপার্টিজের রিপোর্টটা থাকে যে আমি কত জোর ম্যাক্সিমাম যেতে পারবো, তাহলে তো আমি ভুল করার প্রশ্নই উঠছে। দেন ইউ বিকাম এ গুড প্লেয়ার, দেন ইউ মেক মানি, নট লুজ মানি। যখন আপনি দেখুন এখানে যদি আপনার মাপ কাঠি হয় যে আপনার আমি অকশনে বাড়িটা ক্রয় করেছি 350 বা 450, আপটন পার্কে 500, বাট এখানে আপনি যদি না জানেন, আপনার কাছে যদি মনে হয় না, যদি আপনি না জানেন যে এই বাড়ির আপনার সম্পূর্ণ হিটিং সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, উইন্ডোটাকে চেঞ্জ করতে হবে, রুফ রিপ্লেস করতে হবে, দেন ইউ উইল লুজ অ্যাটলিস্ট 50,000। বাট এখন কথা আসছে যে এই বাড়িতে তো কেউ না কেউ থাকতো, লেটস বি ওপেন, থাকতো, তারা কি কোন সিচুয়েশনে থাকতো, ওই 3 বেডরুমের বাড়িতে একজন থাকতো কিনা বা কত বছর থাকতো না, ইউ ডোন্ট নো, দ্য ইনফরমেশন ইউ ডোন্ট হ্যাভ। বা এখন কথা হচ্ছে যে আপনাকে আরেকটা এজিউম করা যাবে না। ইন প্রপার্টি উই ডোন্ট এজিউম, উই আর ইঞ্জিনিয়ার্স, উই আর নট বাবা। আই অলওয়েজ সেইজ যে আপনি যদি আমাকে একটা প্রশ্ন করেন হোয়াট ইউ থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক। Ask me what is your number, I can give you a number. পয়েন্টে যেতে যাচ্ছে আপনার কাছে, কারণ কি যেহেতু আমরা দর্শকদের জন্য আমরা একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং যেটা সঠিক একটা মানে গাইডলাইন দিতে যাচ্ছি, যে আমরা কিন্তু একটু আগে করলাম কি ওই যারা এক্সপার্টিস তাদের ওই সার্ভিসটা সেল করে দিলাম, যে আপনি ওখানে গেলে আই ডোন্ট ওয়ান্ট টু গো দের, কারণ কি আমাদের কমিউনিটিতে অনেকেই আছে এবং খুব ট্যালেন্টেড এবং ফার্স্ট লার্নার। কেন আমি বলছি, কারণ যেহেতু এখন ইনফরমেশনের যুগ, ইনফরমেশনগুলো একটু স্টাডি করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। 100%। কেন এই প্রশ্নটা মানে পুরো সিনারিটা বলছি, এরকম কি কোনো টাইম লাইন আছে কিনা এটা লিস্টেড হওয়ার ধরেন থেকে কতদিন পরে এটা অকশন হাউসে আছে, এরকম কোনো টাইম লাইন আছে কিনা? There is no time. There is no time. Sometimes clever people sell on auction because they want to see what is their potential. প্রপার্টিটা কতদিন আগে, ধরেন আজকে ধরেন মে মাসের 30 তারিখে একটা অকশন ডেট আছে, একটা লট আমি দেখলাম, কবে আমি ওটা দেখতে মানে এটার ইনফরমেশনগুলো আমি দেখতে পারবো বা পাওয়া যায়? When as soon as is officially viable or officially they open. এরকম কোনো কি টাইমলাইন আছে যে অকশন ডেট হওয়ার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে অবশ্যই পাবলিকলি অ্যানাউন্স করতে হবে, এরকম কোনো কিছু? There is no policy. Even অকশনের 1 ঘন্টা পূর্বেও বলতে পারে there is a changes in a legal fact, please have a look. 1 ঘন্টা আগেও বলতে পারে। There is no such a law UK তে আছে যে আপনাকে বলতে হবে যে, but there is something called says buy as seen. It's more dangerous. আপনি কমিট করছেন, যেটা আপনি দেখেছেন ওইটাই আপনি ক্রয় করছেন। You cannot go back and say okay, hold on a second, I pay the that much for that property, but that property required these. No, you cannot do that. So এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে, আমাদের ভাই বোনদেরকে বুঝতে হবে, we are not, আপনি যেটা বললেন 100%, we are not asking you to go to an expert, 100% not, but we are asking you to become an expert. আপনি আপনার টাকা দিয়ে প্রপার্টি ক্রয় করবেন, অবশ্যই আপনাকে জানতে হবে, সেই জ্ঞানটা আপনাকে জানতে হবে। আমরা অ্যাকাউন্টেন্টের কাছে যাই কেন? কারণ তারা এক্সপার্ট। লয়ারের কাছে যাই কেন? তারা এক্সপার্ট। উই পারচেজ দেয়ার সার্ভিস, আমরা তাদেরকে একটা ফি দেই। এক্স্যাক্টলি, দের ইজ এ প্রপার্টি প্রফেশনাল, দের ইজ এ প্রফেশনাল পিপল হু ডিল উইথ আপনার অকশন। তো আপনারা তাদের কাছে যাবেন, একটা ফি দেবেন, বাট নট নেসেসারি আপনাকে যেতে হবে। কারণ যারা অকশনের প্রপার্টিটা আপনাকে স্ক্রুটিনি করে দেবে, যারা আপনার জন্য, যে অ্যাকাউন্টেন্ট আপনার জন্য কাজ করবে, যে লয়ার বা আমার মতো ইঞ্জিনিয়ার যারা আপনার জন্য কাজ করবে, দে উইল চার্জ ইউ এ ফি। তারাও তো মানুষ। তো এখন আপনি যদি ওই জ্ঞানটা থাকে, ওই জ্ঞানটা আপনার অ্যাডপ্ট করতে পারেন, এভরিথিং ইজ অন ইন্টারনেট অ্যান্ড ফ্রি অফ কস্ট, আপনি যদি পেতে পারেন, তাহলে অবশ্যই ইউ বিকাম দ্য এক্সপার্ট। বাট ওয়েন ইউ আর নট দ্য এক্সপার্ট, দেন ইউ হায়ার এক্সপার্ট। এগেইন, অকশন ইজ নট ফর এভরিবডি। I'm not, I don't want to down make people down on this, but আমরা যারা বাঙালি আছি, আমাদের অসংখ্য ভাই বোন প্রত্যেক দিন আমাদেরকে কল করেন যে ভাই আমি তো ক্রয় করেছিলাম, আমার তো পরে ব্যাংক ডাউন ভ্যালুয়েশন করেছে। when is মানি আরেকটা বাংলাদেশির বা ব্রিটিশ বাংলাদেশির মানি যদি হয় আমাদের কষ্ট লাগে, বাট আমরা বলতে চাই ভাই ইজ ইয়োর মানি। বাট অনেকেই বলে যে না আমরা কিন্তু করতেছি, অবশ্যই করতেছেন, উইনার হচ্ছেন, বাট উই রিসিভ হান্ড্রেডস অফ কল যে আমরা অকশনে লুজ হই। তাই আমরা ডিসাইড করেছি আইন পরিবারের পক্ষ থেকে, উই ওয়ান্ট টু কাম আউট অ্যান্ড সে সামথিং।
auction is not for everyone. If you are an expert, 100% is your game. But if you are not expert, then learn or become expert or find somebody, make partnership with expert, then it becomes your game. ধন্যবাদ। আমরা কিছুটা ধারণা দিতে যাচ্ছি, যদিও পুরোপুরি আমরা নিতে হলে অবশ্যই আপনি বলছেন যে সেই বিষয়ে নলেজ করতে হবে, ধারণ করতে হবে, অথবা কারো কাছে যেতে হবে। জাস্ট দুইটা স্পেসিফিক বিষয় আমরা অনুষ্ঠানের প্রায় শেষ করেছি, দুইটা স্পেসিফিক বিষয় আপনি জানতে চাই। যে একটা জিনিস হলো যে একটা মানে অকশনে একটা কন্ডিশন থাকে যে একটা টাইম লিমিট, আর এটা হলো আরেকটা কন্ডিশন থাকে যে আমি যদি ওই দিন জিতি তাহলে আই হ্যাভ টু পে ইনস্ট্যান্টলি 10%, জি। and there is a time limit of 28 days or 56 days. Again, it depends on the seller and buyer. যে আপনার মোস্ট অফ দ্য 90% টাইম আপনার 28 দিন অথবা 56 দিনের ভিতরে আপনাকে ক্রয় করতে হবে, আর বা উইদিন 24 আওয়ার্সের ভিতরে আপনাকে কিন্তু এই 10% দিতে হবে। জি। এখন 10% দিয়েছেন, যদি কমপ্লিট না করতে পারেন, ইজ গন। যে এই জিনিসটা আর কি, যে ওই জিনিস মানি ইউ লুজ তো দ্য যাওয়ার আগে অন্তত এটা জানতে হবে যে আমাকে 28 দিন অথবা 56 দিনের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে হবে কিনা, এবং আমাকে ওই কমপ্লিট করার জন্য আই এম রেডি কিনা। 100%। এবং ওই রেডিটা এমন না যে অমুক বলেছে যে আমাকে করে দিবে, ইটস নট, ইউ হ্যাভ টু বি বিফোর ইউ, মানে আমি কোনো একটা বিট করার আগে আমাকে ওই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে। 28 দিন হলে ওটা মিনিমাম 25 দিন হওয়া উচিত, কারণ এনিথিং, কারণ ব্যাংক হলিডে অনেক কিছু থাকতে I পারে। want to mention on that note, Dada, you know, we find a lot of phone calls on auction properties and then financing the auction properties. Although I'm not a financial advisor, but assuming you have 10%, 20%, alhamdulillah, 50%, rest of the 50% you going to finance. So you have to know, is this property mortgageable? So how you gather, you talk before you buy, you know, read the special condition on auction. Is it a mortgageable property? Talk to the expert, talk to the agent, talk to the auction agent. But এখন কথা হচ্ছে যে আপনি assume করলেন যে জি, একটু যোগ করে আপনি বলছেন ইজ ইট মর্গেজেবল কিনা। ইয়েস, ইট ইজ মর্গেজেবল, বাট উইল ইট বি এবল টু কমপ্লিট উইদিন দ্যাট কন্ডিশন ডেট অর নট, দ্যাট ইজ দ্য থিং। That's what I was going to come to my the end of the answer. But mortgageable, number one হচ্ছে mortgageable property কিনা। mortgageable যদি property হয়, will I get or my company get within 28 days, 56 days? এখন do I have that relationship with my mortgage company? Do I have that relationship with my agent? I can convince them and complete the transaction. যদি না হয়, you are in a danger of losing your 10%. Not only 10%, আপনার যে একটা হোপ থাকে প্রপার্টিটা নিয়ে, আপনার যে একটা প্ল্যান থাকে, এটা কিন্তু হচ্ছে না। আর 10% মানি ইজ লট অফ মানি। তো আমাদেরকে কিন্তু ইয়েস, উই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ 100%. I don't want anybody to think negative. No, with negative thinking we will go nowhere. With positive thinking we will go somewhere. But আমাদের এই পজিটিভ থিঙ্কিং এ we have to have a boundary, we have to have a limit, we have to have a reality check. আমাদেরকে বুঝতে হবে আমরা কিভাবে আমাদের এই ট্রানজ্যাকশনটাকে, অকশন প্রপার্টি ট্রানজ্যাকশনটাকে সম্পূর্ণ করব। ইজ ইট এ রিয়েলিস্টিক? I have a 50% or I have a 25%, I will get rest of the money, or can I borrow it? Do I have the capacity to borrow it? Do I have that confidence in my people, in that sense, professional people, can they deliver my project? এই যে বিগ কোশ্চেনগুলো আমাদেরকে কিন্তু থিঙ্ক করতে হবে, এবং থিঙ্ক করতে হবে more than one time. We have to think, we need to have a option B. I always say, if you have an option B, you never reach your option A. But in that situation, when you are dealing with an auction property, you have to have your option B ready. Otherwise, you are in a danger situation. ধন্যবাদ। আরেকটা যেটা বিষয় আপনি আশাব্যঞ্জক একটা কথা বলেছেন, যে প্রত্যেক বছর বা প্রত্যেক, আপনি বললেন যে একটা নম্বর বলেছেন যে কতগুলো মোটামুটি অকশন, hundreds of অনেক আসে, ঠিক আছে। এবং অকশন প্রপার্টিতে হয়তো বা যারা অনেকে এই জিনিসটাকে প্যাসিভ ইনকাম হিসেবে চিন্তা করে, কারণ সবাই মোটামুটি একটা করছে, অথবা কেউ এটাকে প্রফেশন হিসাবে, তো প্রফেশন হিসাবে প্রথমে নেওয়াটা হয়তো উচিত হবে না, কারণ যেহেতু জানি না, যদি সে এক্সপার্ট হয় তাহলে তো প্রফেশন নিতে হবে। কিন্তু যদি কেউ প্যাসিভ ইনকামে নিতে চায়, এবং আপনি একটা মাঝে মাঝে ভালো লাগে যে মানে প্রপার্টিতে আমরা জিরো ইমোশন, ইউর মেকিং মানি, ঠিক আছে।
তো আমি যেহেতু হান্ড্রেডস এন্ড থাউজেন্ড Otherwise, আছে I will run my family. না, কেন I কেন have to make money through কেন property. বলছি আর কি যে হয়তো আমি বুঝাতে পারবো কিনা, কেন আমি যেহেতু ইমোশন থাকা উচিত না, আমি যদি মানি মেক করতে চাই এবং অনেকগুলো প্রপার্টি আছে, ডোন্ট রাশ, ঠিক আছে, অপরচুনিটি আসবেই। এবং মানে এমন না যে এই অকশন মানে ডেটটাই লাস্ট, হ্যাঁ ঠিক আছে। On that note, I want to say something to our brother and sister. Opportunity will come. It took me 20 plus year. I'm talking today here. আমার 20 বছর লেগেছে এই জায়গায় আসতে। It does not happen in one day. এখন আমরা আলহামদুলিল্লাহ কাউন্সিলকে অ্যাডভাইস করি, কাউন্সিলের সাথে কাজ করি, হাউজিং অ্যাসোসিয়েশনের সাথে কাজ করি, প্রাইভেট ইনভেস্টরদের সাথে কাজ করি, বাট ইট ডাজন্ট হ্যাপেন ইন ওয়ান ডে। তুমি বা আমরা, আপনারা যারাই মনে করেন প্রথম দিন অকশনে যাবেন, ডোন্ট থিঙ্ক ইউ উইল বি ইন এ পজিশন ওয়ার ইউর আদার বাংলাদেশি ব্রাদার অর এশিয়ান ব্রাদার ইজ দেয়ার। I know few people, even their UK experience is more than my age. I'm 43 years old, but I work with somebody more than 50 years experience in UK market. তো এখন কথা হচ্ছে যে একদিনে কখনো কিছুই আসবে না। আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেন, আয়ন টিভির মাধ্যমে করেন, আমাদেরকে পার্সোনালি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন, আমাদের অকশনের একটা ভিডিও মোর দেন 60,000 ভিউজ হয়েছে আপনার। বাট এই যে আপনারা এত ভালোবাসা দেন, আমরা এই জন্যই কিন্তু আমি ওপেনলি বলি, আপনার যে কোনো জায়গায় যাই আপনাদের এত ভালোবাসা পাই। বাট এটা কিন্তু ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে আমার এবং আমার পরিবারের জন্য খুব ব্লেসিং। বাট এগেইন ভাই বা বোন আপনারা যারা আছেন, ডোন্ট বি ওভার এক্সাইটেড when you purchasing property. I always say, people troll me about that. I always say I have a zero emotion on property because if it is a business, আপনি তো লস করে বিক্রি করতে পারবেন না ভাই। আমার পুরো কোম্পানি, আমাদের ব্রেড অ্যান্ড বাটার ফ্রম প্রপার্টি। তো আমরা যদি মানি মেক না করি, তা হাউ ক্যান উই রান আওয়ার ফ্যামিলি? তো এখানে যে জিনিসটা হচ্ছে, আপনি যেই প্রফেশনে আছেন না কেন, when you come to property there is a very very expert আমি আপনার আরেকটা জিনিস বলতে চাই, hundreds of expert people are playing on the same day on auction house. I don't want to say London auction house, any auction এ আপনার thousands of expert people. তো আপনি বা আমরা যদি মনে করি যে আজকে 5 তারিখে অকশনে গেলাম, লন্ডনে বা এই ইউকেতে সবচেয়ে চালাক লোক আমি পয়সা বানাই ফেলবো, ভাই আমি আপনার চেয়ে বোকা এই পৃথিবীতে আর কেউ নাই। আমি আপনার থেকে চালাক, আমি আপনার থেকে বুদ্ধিমান, আমি আপনার থেকে বেশি নলেজ রাখে, আমি আপনার থেকে কয়েক মিলিয়ন গুণ পকেটে পয়সাওয়ালা লোক অকশনে বসে থাকে। I have seen some billionaires, billionaires সরাসরি আসে না, বাট তাদের রিপ্রেজেন্টেটিভ মাল্টি বিলিয়নিয়ার আমি দেখেছি। বাট সেই ক্ষেত্রে আমরা কি, উই আর নাথিং, বাট স্টিল উই ক্যান মেক মানি ইফ উই নো দ্য এক্সিট পয়েন্ট। আমরা যদি জানি যে আমাদের কি করতে হবে। আমরা কিন্তু শুধু অ্যাডভাইস দেওয়ার জন্য বলছি, উই ডোন্ট ওয়ান্ট এনিবডি, ও দ্য ইঞ্জিনিয়ার সেজ, ও IMTV সেজ, উই ক্যান মেক মানি ইন অকশন, ইউ গো অ্যান্ড সেল ইউর ওয়াইফ অর্নামেন্টস অ্যান্ড দেন স্টার্ট ডুইং অকশন। ডোন্ট ডু ইট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ নলেজ। Absolutely don't do it. We are not encouraging you go and purchase in auction, but we are telling you there is an opportunity. If you know auction, there is an opportunity for Bangladeshi brother. আমাদের মানুষের জন্য অনেক অপরচুনিটি আছে প্রপার্টিতে কনভার্ট করা, রিফাইন্যান্স করা এবং মেক করা। দ্যাটস অল। জি ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পেরেছি যে প্রপার্টিতে ভ্যালু অ্যাড কীভাবে করা যায়, অথবা অকশনে প্রপার্টি কেনার জন্য আপনার কোন কোন বিষয়, অনেক অপরচুনিটি আছে। এবং আমরা চাই যে আপনারা এগিয়ে আসুন। সেই ইঞ্জিনিয়ার সাহেব বারবারই বলে যে কারি ইন্ডাস্ট্রি যখন আমরা খুব ভালো করেছি, এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই ভালো করবেন, কিন্তু একটা জিনিস যিনি বারবার যেটা বলেছেন যে অবশ্যই আপনারা জেনে যদি করেন অবশ্যই এটা অপরচুনিটি আছে। এবং সেই শুভকামনা রেখে আজকে অনুষ্ঠান শেষ কাছে আপনাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। প্রিয় দর্শক, পরবর্তীতে আবার যখন দেখা হবে ততদিন আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।